ফেসবুক আর ইউটিউবের যুগে ডেকার্স লেনের অরুণদার কথা আমরা সবাই এখন জানি। ডেকার্স লেনের অরুণদার সে বিশ্ববিখ্যাত একটা রেসিপি বেগুন সুন্দরী, সেটাই আজ আমি একটু চেষ্টা করলাম, একটু অন্যভাবে, একদম আমার নিজের স্টাইলে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি দেবযানী। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো সারাদিনের ব্লগের পাশাপাশি কি রান্না করলাম গতকাল রাত থেকে একদম আজ বিকেল অবধি সমস্তটাই রইল আজকের ভিডিওতে। আশা করছি সমস্ত ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো গতকাল রাত্রে করেছিলাম নিরামিষ ছোলার ডাল, একদম প্রেসার কুকারে ফোড়ন দিয়ে একবারে তরকারিটা করেছিলাম। সাথে করেছিলাম গরম গরম রুটি। তো গরম গরম রুটি বা পরোটা বা লুচির সাথে কিন্তু ছোলার ডালটা বেশ খেতে লাগে। আমি আবার একটু অন্যরকম, আমার আবার মুড়ির সাথে এই ডালটা ভীষণ ভালো লাগে, সাথে একটু কুচনো পেঁয়াজ আর একটু লেবুর রস, ঠিক ঘুগনির মতো করে। তবে বাড়ির সবাই রুটির সাথে এই তরকারিটা, ডালের যে তরকারি সেটা বানিয়েছিলাম, সেটাই খেয়েছে। তো গরম গরম রুটি আর ডালটা আমি প্রায় 7টার মধ্যে রাতের খাবার তৈরি করে রেখেছিলাম, কারণ আমার মেয়ে ঘুমিয়ে যাবে আর সাথে বাড়ির সবাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নেবে, যেহেতু ঠান্ডা, প্রচুর শীত তাই। আর এখানে কর্তামশাই আনলো কিছু বাজার। এখানে ছিল ডিম, বেসন আর বেকিং পাউডার। আসলে মেয়ে কেক খেতে চেয়েছে, বেকিং পাউডারটা শেষ হয়ে গেছে, তাই ও আবদার করে ওর বাবার কাছে বলেছিল যে বেকিং পাউডার নিয়ে আসবে, মা ঘরে কেক বানিয়ে দেবে। তো সামনেই 25শে ডিসেম্বর, কেকের বিভিন্ন দোকানে মাইক বাজছে, সেল চলছে কেকের ওপরে। তো সেই শুনে বাচ্চারা ঘরে যা হয় যে আমাকেও কেক বানিয়ে দাও, দোকানের কেক খাবো না, কেক বাড়িতেই বানিয়ে দাও। তো যথারীতি সমস্ত কিছু আয়োজন শুরু করে দিয়েছি আর কি। পরে কোনো দিন বানাবো, তবে 25শে ডিসেম্বরই বানাতে হবে এমন কোনো কথা নেই। আজ হলো রবিবার, স্কুল ছুটি, তাই সকাল সকাল ব্রেকফাস্ট সবার হয়ে গেছে। ছোলা, বাদাম, ব্রেড, বাটার, সাথে ছিল চা। এটা দিয়েই ব্রেকফাস্ট ছাড়লাম সবাই। এখন করছি বেগুন সুন্দরী। হ্যাঁ, অরুণদার বেগুন সুন্দরী আমার ভীষণ পছন্দ হয়েছে, তাই ভাবলাম একটু আমার মতো করে করি। আসলে ঠিক তা নয়, আজ হলো নিরামিষ, মানে আজ নিরামিষ নয়, নিরামিষ খাবো সবাই, এটাই বাড়িতে বলা হলো, তাই নিরামিষের আয়োজন। সকালে যেহেতু সবাই আমরা গরম ভাত খাই প্রায় 10:30 11টার মধ্যেই, তাই সকাল সকালই রান্নাবান্না বসিয়ে দিলাম। এখন 9:30 মতো বাজে। আর বেগুনগুলোকে সর্ষের তেলে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি, একটু ভালো করেই ভাজতে হবে। আর এই যে এখানে তিল, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর আদা, এটাই ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে। তো মিহি করে পেস্ট করব, তার আগে বেগুনগুলো নাড়ি চাড়িয়ে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। এই লম্বা লম্বা বেগুনগুলো এভাবে রান্না করলে দেখছি খুব ভালো খেতে হয়, তাই ভাজার থেকে এরকম একটা গ্রেভি মতো করে নেব, তাহলে ওটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। সাথে করব নিরামিষ কুমড়োর তরকারি, একদম সয়াবিন দিয়ে প্লেনভাবে ফোড়ন দিয়েই করব। তো বেগুনগুলো এখানে ভাজা হয়ে গেছিলো, তাই আমি এখানে একটা একটা করে তুলে নিচ্ছিলাম। আর এবার যেগুলো একটু সাদা ভাব আছে সেগুলোকে একটু হাই ফ্লেমে ভেজে নেব, কারণ প্রত্যেকটা বেগুনই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তাই লাল লাল করে ভেজে নিচ্ছি, দেখতে বেশ ভালো লাগবে। প্রথমে তো বেগুনগুলো ভেজে নিলাম সর্ষের তেলে, আর এখন এই যে সাদা তেলে কালো জিরে ফোড়ন দিয়ে যে মিশ্রণটা বানিয়েছি, তিল, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে, সেই মিশ্রণটা তেলের উপরে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। আর নুন হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মিক্সি ধোয়া বাটা জল। জলের পরিমাণটা দেখেছেন অনেকটা হয়ে গেছে, বুঝতে পারিনি আসলে। তারপরে যাই হোক কমিয়ে নিলাম, আর লাস্টে দিলাম কাসন্দ আর ধনেপাতা, সামান্য একটু মিষ্টিও কিন্তু দিয়েছি। আর সব শেষে দিলাম কাঁচা সরষের তেল। তো খেতে ভীষণ ভালো হয়েছিল। মানে অরুণদার বেগুন সুন্দরী জানি না কতটা টেস্টি, খাইনি কি করে বলবো, তবে এই বেগুন সুন্দরী, আমার এই বেগুন সুন্দরী কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। আর এই যে এক ফোড়নে একদম আদা, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে কুমড়োর তরকারিটা বসিয়ে দিলাম। তো সোয়াবিনটা আগে সেদ্ধ করে আমি ভালো করে বেশি করে তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। আর এখন এই যে কুমড়ো তরকারিটা বসিয়ে দিলাম। প্রায় 5 মিনিট পরে আমি আবার এই সয়াবিনগুলো মিশিয়ে নিচ্ছি। সয়াবিনগুলো দিয়ে দিলে আবারও মানে সমস্ত কিছু নুন মশলাটা ভালো মতো ঢুকে যাবে আর খেতে ভালো লাগবে। সবশেষে একটু ধনেপাতা না দিলে ভালো লাগে না, তাই এই রান্নাতেও কিন্তু আমি একটু ধনেপাতা দেবো। আর শীতকালে প্রত্যেকটা রান্নাতেই কিন্তু ধনেপাতা বেশ ভালোই লাগে। এই যে বেগুন সুন্দরীটা বানালাম, এটা কিন্তু
একদম আমার নিজের রেসিপি, আর একদমই আমি অরুণদার থেকে কপি করিনি, কারণ আমি জানি না আমি কীভাবে এই বেগুন সুন্দরী রান্না করে। তবুও আজকে একটু মজা করে আমি এই কথাটা বললাম। আবার এই বেগুনের বদলে কিন্তু পটল দিয়েও বেশ ভালো লাগে এই রেসিপিটা, তবে একদম শুকনো শুকনো করতে হবে। আমি একটু গ্রেভি রেখেছি, কিন্তু এতটা গ্রেভি না রাখলে কিন্তু ভালো লাগবে না পটলের ক্ষেত্রে, একদম শুকনো রাখতে হবে। পনির দিয়েও কিন্তু এটা করা যায়। আর এই যে কুমড়ো তরকারিটা হয়ে গেছে, লাস্টে একটু গরম মশলা দিয়ে দিলাম, গুঁড়ো গরম মশলা, কারণ গোটা গরম মশলা যদি ফোড়নে দিতাম তাহলে আর গরম মশলা এখন দিতে হতো না, কিন্তু আমি যেহেতু গোটা গরম মশলা ফোড়নে দিইনি, তাই গুঁড়ো গরম মশলাই দিয়ে দিলাম। আর কুমড়ো তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে, তাই ভালো করে সব সেদ্ধ হয়ে গেছে। সব কিছু একটু ঘেটে দেবো, ঘন্ট ঘাটা করে দেবো যাকে বলে, কারণ কুমড়োর ঘন্ট যেহেতু, তাই এভাবে ঘেটে দিচ্ছি। আলুগুলোও বেশ সেদ্ধ হয়ে গেছে। লাস্টে একটু কুচনো ধনেপাতা দিয়ে এটা নামিয়ে দেবো। গরম গরম ভাতের সাথেও ভালো লাগে, আর রুটির সাথে তো খুবই ভালো লাগে এই কুমড়োর তরকারিটা। তবু এখানে সবাই ভাতের সাথে এই কুমড়োর তরকারিটা খেতে পছন্দ করে। নিরামিষ বলে সয়াবিন দিয়েছি, আর অন্যান্য বারে হলে নিরামিষ বাদে চিংড়ি মাছ দিয়েও করা যায়, বা মাছের মাথা দিয়েও কিন্তু এই কুমড়োর তরকারিটা খেতে ভালো লাগে। তো যে যেভাবে করে, যেহেতু নিরামিষ তাই সয়াবিন দিয়েই করলাম। তবে সয়াবিনটা কিন্তু ভেজে দিলে বেশি টেস্ট হয়। ভালো করে জলে সেদ্ধ করে নিয়ে তেলে একদম মচমচে করে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু সয়াবিনের আসল টেস্ট। তো কুমড়ো তরকারিটা দিকে হয়ে গেছে, একদম নামাবার আগের মুহূর্ত, তাই এটা নামিয়ে দেবো। আর কিছুই করব না, কারণ সকালে গরম ভাত খাওয়া হবে, তাই দুটো তরকারিতেই কিন্তু হয়ে যাবে। আর এখানে বেগুনে অনেকটাই জল ছিল, মানে অনেকটাই গ্রেভি ছিল, তাই টানাচ্ছিলাম। আর এখন কুমড়ো তরকারিটা যে রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর দেখেছেন কতটা তরকারি ছিল, একদম কমে কতটুকু হয়েছে। কুমড়ো এমনই, জল থাকে তো প্রচুর, তাই টেনে কমে যায়। আর এখানে যে গরম গরম ভাত রেডি হয়ে গেছে, ভাতটা আগেই করে নিয়েছিলাম। ভাতটা করে নেওয়ার পরে তরকারিগুলো করেছি। এখন ভাত খাওয়ার পরে ঋদ্ধি বললে একটু টক খাবে, তাই আমসত্ত্ব আর আমসটাকে কাসন্দ দিয়ে মেখেছি, দারুণ লাগছিল খেতে। ওর সাথে কিন্তু লেবু পাতাও দিয়েছিল। এখন বেলা 12টা বাজে, অনেক পোশাক ছিল, সেগুলো কেচে ধুয়ে দিলাম। সকালে সময় হয় না, কি করবো আর। আর ঋদ্ধি এখানে লুকোচুরি খেলছিল আমার সাথে, ছাদে এসে এইসব দুষ্টুমি করে। আর আমি জামা কাপড় মিলে দিয়েছি, স্নান পুজো সবই হয়ে গেছে। এখন একটু রোদে থাকবো, কারণ শ্যাম্পু করেছে, চুল পুরো ভেজা, তো চুলটা একটু শুকিয়ে নিচে চলে যাব। স্নান করে উঠলে দেখি মিষ্টি খেতে ইচ্ছা করে, এটা আমার বরাবরের একটা বাজে অভ্যাস। তাই ঘরে ছিল গজা, ওর বাবা গতকালকে এই গজাগুলো নিয়ে এসেছিলো, ঠাকুরের জন্য কয়েকটা তুলে রেখে ঘরে কৌটোতে ভরে রেখেছিলাম। তাই ঋদ্ধিকে বললাম, আর ঋদ্ধিও এনে দিল। দারুণ লাগে এই গজাগুলো, বাবার দোকান থেকে প্রায় আগে খেতাম, তবে এখন আর মনে পড়লেও খাওয়া হয় না। যদি বর এনে দেয় তখন খাই, এছাড়া দোকানে গিয়ে কিনে খাবো এরকম একটা রুচিও আর আসে না আগের মতো। ঋদ্ধি এখানে পড়াশোনা করছে মন্দিরের সামনে, রোদ পড়েছে, তো ভাবলাম চুলগুলো এখানে বসেই শুকিয়ে নিই, আর ওকে একটু অঙ্ক করাই। তো অঙ্ক তো করলো না, সাথে বদমাইশি দুষ্টুমি এইসবই করলো। এই খেলনাগুলোর বাবা ডজন ডজন এনে রেখেছে, কোথাও গিফট দেওয়ার হলে তখন দিয়েও দেয়, আবার ঋদ্ধি যে অনেকগুলো ভেঙে ফেলেছে সেগুলো নিয়ে খেলাধুলা করে। হাতের নখগুলোর অবস্থা খুব যাচ্ছে, তাই মানে অবস্থা আর কি। তো এই নেল পলিশটা আমার একটা বান্ধবী দিয়েছিল, ওইটাই ভাবলাম একটু পরে নিই। অনেক নেল পলিশ ঘরে রয়েছে, কিন্তু পরা হয় না সময়ের অভাবে। কিন্তু এই নেল পলিশের কালারটা এত ভালো লাগছিল, ভাবলাম এটাই পরে নিই। অনেকগুলো হনুমান এসছে বাড়িতে। আর এদিকে শাশুড়িমা বানাচ্ছে পিঠে। তো শীত পড়ে গেছে, পিঠে খাবো না তাই বললে কি হয়, পিঠে তো চলছেই। আজ 4 দিনে পড়লো পিঠে হচ্ছে। তো এখানে পুলি পিঠে বানানো হচ্ছে, আগেই পুরটা রেডি করে, আর এই যে খিলি বানিয়ে পুর ভরে পিঠে তৈরি হচ্ছে। এই ভিডিওগুলো কিন্তু ঋদ্ধি আমাকে করে দিয়েছে। আর এই যে হাতের সাহায্যেই কিন্তু গড়ে গড়ে এভাবে তৈরি করে নেওয়ার পরে জলের হাঁড়িতে ভাপানো হবে। তো সম্পূর্ণ জিনিসটাই কিন্তু উনি নিজে করেছে, আমি একটুও হেল্প করতে পারিনি। আর ঋদ্ধি এই ভিডিওগুলো ঠাকুমার সাথে দুষ্টামি করছিল আর করছিল। তো ঋদ্ধি এখন ভালোই ভিডিও করে, বললে করে দেয় যে এটা ওটা করে দাও। আস্তে আস্তে বড় হচ্ছে, আর ক্যামেরার এখন ধরতেও শিখে গেছে, তাই কীভাবে কী করলে ভালো হয় সেটাও বোঝে আর কি, কোন অ্যাঙ্গেলে কীভাবে নেবে। ওই ঠাকুমাকে একটু দেখিয়ে দিল। আর ওই যে আমার সেই দুপাখার উনুন বলে এগুলোকে,
পাইপের উনুন, সেই উনুনে কিন্তু ভাপানো হবে, একদিকে জল ফোটানো হবে আর একদিকে এই যে পিঠে ভাপানো হবে। তো এগুলো দুধে ফোটালেও ভালো লাগে, ভাপিয়ে খেলেও ভালো লাগে। আর এইগুলো কিন্তু একদম মোটা মোটা চালের গুঁড়ি, রেশনে যে চালটা দেওয়া হয় সেটাই কিন্তু ধুয়ে ভালো করে শুকনো করে তারপরে মেশিনে কুটিয়ে আনা হয়। আর এই চালটার গুঁড়োতেই কিন্তু পিঠে খুব ভালো হয়, সাজের পিঠে বা পুলি পিঠে সবগুলো কিন্তু ভালো হয়। তো এগুলোই ওর ঠাকুমা তৈরি করছিল। দুপুরে আমরা যেহেতু সকালে ভাত খেয়ে নিই, দুপুরে তাই ভাত খাওয়ার ঝামেলা থাকে না। আর এই পিঠেগুলোই খাওয়া হবে, দুপুরেও খাওয়া হবে, বিকেলেও খাওয়া হবে, আবার মুড়িও আছে, মুড়িও খাওয়া হবে। তো যে যেটা পছন্দ করে সেটাই খাওয়া হবে আর কি। তো পিঠে শীতকালে তো ভালোই লাগে, যখন তখন খাওয়া চলে, কোনো সমস্যা নেই। তো যতটা খাওয়া হবে হবে, বাকিটা দুধে ফোটানো হবে আর কি, এরকম একটা ব্যাপার। তো অনেকগুলোই হয়েছে, পাশেও দিতে হয়, পাড়ার যে বাড়ি আছে তাদেরকেও দিতে হয়, তারাও পিঠে করলে আবার দেয়। এরকমই রীতি রেওয়াজ এখনও আছে আমাদের এখানে। তো মা আগে আগে এরকম পিঠে বানিয়ে দেখতাম ভাজতো, মুখ পাখন পিঠে বা পুলি পিঠে, সুজির তৈরি এরকম পুর ভরা পিঠে, বিভিন্ন রকম পিঠে বানাতো। আসলে বাঙালরা অনেক ধরনের পিঠে বানাতেও জানে, খেতেও জানে, খাওয়াতেও জানে। আর এখানে এরা এইভাবে ডিজাইন করে। আগে আমি মুখগুলোকে নখের সাহায্যে বেশ ঘুরিয়ে ঘুরিয়ে মারতাম বিনুনির মতো করে। এখন 2টো বাজে, গাছ থেকে পাকা পেঁপে ঠাকুরকে দেওয়া হয়েছিল, আর অর্ধেকটা এই যে কাটা গোটা ছিল সেটাকে কাটলাম, আর সাথে লেবু। ঋদ্ধি, আমি আর ওর বাবা খাবো, বাবা ঘরে নেই, আসবে, পেঁপে রেখে দেবো, কিছুটা খাওয়া হবে। ও দাদু ঠাকুমা প্রসাদে যে পেঁপেটা দেওয়া হয়েছিল সেটাই খেয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের একটা ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।